যখন যে দল ক্ষমতায় ছিল যারা ভুক্তভোগী বা আওয়ামী লীগের সমাবেশে যে হামলা আওয়ামী লীগের পক্ষ থেকে তখন অনেক অভিযোগ করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটির আবার সম্পূরক চার্জশিট দেওয়া হলো, সেখান থেকে আবার যাদের আসামি করা হলো বিএনপির পক্ষ থেকে বলা হলো। আসলে এই রাজনৈতিক যে এজেন্ডা যেটি ফাহমিদা বলছিলেন, এটি আসলে প্রকৃত ঘটনাকে আড়াল করে ভুক্তভোগী যারা তাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করে। সার্বিক বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ এবং দুজন আলোচক যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। না, ন্যায় বিচার বা ভুক্তভোগীকে শুধু বঞ্চিত না, নিরপরাধকে ভুক্তভোগী বানানো হয়েছে, যেটা উনি বলছিলেন। বাংলাদেশে বিভিন্ন সময় এই পলিটিক্যালি মোটিভেটেড মামলা, তার রায় বা ফলস অ্যান্ড ফেব্রিকেটেড কেস, এগুলো নতুন কিছু না, এটা সব আমলে কম বেশি হয়েছে। কিন্তু গত 16 বছরে মানে এই গায়েবী মামলা, ভুয়া মামলা ধরা টরা এগুলো একদম নজির ছাড়িয়ে গেছে। আর আলোচিত মামলার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এই গ্রেনেড হামলা মামলা। এখন এইটা যে কতটা পলিটিক্যালি মোটিভেটেড ছিল সেটা আপনি বুঝতে পারবেন কয়েকটা ক্লু বিশ্লেষণ করলে। প্রথমত হলো এই সমাবেশটা কিন্তু ওই রাস্তায় ওইখানে হওয়ার কথাই ছিল না, পারমিশনই নেয়নি, তাদের দেয়া ছিল হয়েছিল একটা মাঠে, সেখান থেকে ঘুরে এনে এইখানে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে করলো। এটা কারো কারো কাছে সন্দেহের উদ্রেক করলো। সেকেন্ড হলো গিয়ে এইরকম একটা দুর্ভাগ্যজনক ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটে যাবার পরে ওই সময় বিএনপি সরকারে ছিল এবং তারা কিন্তু শুরুর দিকে এর তদন্তের ব্যাপারে আন্তরিকতা দেখিয়েছে বলে সবাই তো আমরা বড় কোনো ঘটনা ঘটলে বিচার বিভাগীয় তদন্ত দাবি করি না। বিএনপি কিন্তু একজন বিচারপতিকে প্রধান করে এখানে একটা বিচার বিভাগীয় তদন্ত করিয়েছিল। আওয়ামী লীগ সেই তদন্ত মানতে নারাজ ছিল। বিচারপতির বিচার বিভাগীয় তদন্ত তারা আমলে নেবে না, মানবে না। সেকেন্ডলি, এই ঘটনার পরে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি সিএমএইচে আইভি রহমানকে ভর্তি চিকিৎসার যে সর্বোচ্চ ব্যবস্থা সব কিছুর দায়িত্ব কিন্তু সরকার নিলেন এবং বেগম খালেদা জিয়া বা বিরোধীদের তখন আওয়ামী লীগ সভানেত্রীর বাসায় সুধাসদনে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে কিন্তু যেতে চাইলেন, সেটাও অ্যালাউ করলো না। সরকারের তরফ থেকে এফবিআইকে তদন্তের জন্য আহ্বান করা, সেটা এফবিআই লোক আসলো, সেইখানেও কিন্তু আওয়ামী লীগ কোঅপারেট করলো না যে তারাই তদন্তে। তাইলে আপনার এই যে জায়গা বদল, বিচার বিভাগীয় তদন্ত, এফবিআইয়ের মাধ্যমে তদন্ত, শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করতে যাওয়ায় অস্বীকৃতি দেওয়া বা বাধা প্রদান করা, এই সমস্ত কিছু প্রমাণ করে যে তারা এইখানে বৈরিতাটাকে জিয়ে রেখে রাজনীতি করতে চেয়েছে। ইট ওয়াজ এ ডার্টি পলিটিক্স অ্যান্ড ডার্টি গেম। সেই গেমের উদ্দেশ্য ছিল পরবর্তীতে স্পষ্ট হয়েছে যে প্রতিপক্ষকে ঘায়েল করা। দেখেন, সেটি কি ব্যারিস্টার ফাহমিদা বললেন যে তারেক রহমান সাহেব? হ্যাঁ বলছি, আমি সংক্ষেপেই আসতেছি। 4বার চার্জশিট হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কোনোটায় তারেক রহমান সাহেবের নাম ছিল না। 111 সরকার যারা বিএনপি নেত্রীকে জেলে ঢুকালো, বিএনপির নেতাদেরকে সবাইকে জেলে ঢুকালো এবং নানান রকম নিপীড়নের মুখে ফেললো, তারেক রহমানকে ধরে নিয়ে যেভাবে টর্চার করলো এবং প্রায় মুমূর্ষু অবস্থায় তার বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য লন্ডনে যেতে হলো, সেই 111 সরকার যে তারেক রহমানের প্রতি মমতা দেখিয়েছে বা তাকে এই মামলায় জড়িত হওয়ার পরও দেয়নি চার্জশিটে, এটা একটা পাগলও বিশ্বাস করবে না। তাহলে যেই চার্জশিটে 111 সরকারের সময় পর্যন্ত তারেক রহমানের নাম আসে না, সেই মামলায় পরে একজন রিটায়ার্ড অফিসারকে যে আওয়ামী লীগের সুবিধাভোগী, তাকে আব্দুল কাহার আখন্দকে এই দায়িত্ব দিয়ে তাকে দিয়ে চতুর্থ চার্জশিটে তারেক রহমানের নাম নিয়ে আসলো। গেল সে পর্যন্ত এটা নিয়ে সন্দেহ এবং বিএনপির তরফ থেকে বা দেশবাসীর অনেকেই এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ফাইনালি সেই সন্দেহটাকে আবার কখন একেবারে ভিত্তিমূল আরও পোক্তভাবে স্থাপিত করলো। এর আগে একটা আসনে পুলিশের আইজিপি নূর মোহাম্মদ সাহেব, তিনি এই দুর্বৃত্তায়নের যুগে এই চোর, লুটেরা, টাকা পাচারকারী, খুনি, গণহত্যাকারী, ধর্ষক লীগের এদের আমলে তুলনামূলকভাবে যারা একটু ভোটচোর হইল, একটু সজ্জন হিসেবে পরিচিত ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন নূর মোহাম্মদ সাহেব, ছিলেন সাবেক আইজিপি। সেই ভদ্রলোককে সরিয়ে এই কাহার আখন্দকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী করা হয়েছিল এই 24-এর নির্বাচনে, এই পাতানো আমিডামি নির্বাচন। তার মানে হচ্ছে প্রতিদান দেয়া।
সে আওয়ামী লীগের নির্দেশ মতো তাদের ফরমায়েশি যে তদন্ত করেছে, তারেক রহমানের নাম ঢুকিয়েছে, অন্যদেরকে এইভাবে চার্জশিট দিয়েছে অন্যদের বিরুদ্ধে, তদন্ত রিপোর্ট, তার পুরস্কার হিসেবে তাকে এটা। যদি এই পতন না হতো ফ্যাসিবাদের, তাহলে তো কাহার আখন্দকে আমরা আরও বড় জায়গায় তো ভবিষ্যতে এর পুরস্কার হিসেবে দেখতাম। এইরকম বহুবিধ কারণ ঘটিয়েছে। এখন আজকে যে রায়টা হয়েছে, দেশবাসী খুশি। তারেক রহমান সহ সবাই এই অব্যাহতি পেয়েছেন এই অভিযোগ থেকে, এবং বেগম খালেদা জিয়াকে যেভাবে মিথ্যা মামলায় রায় দেওয়া হয়েছিল, এইটাও তাই ছিল। দেখেন মুফতি হান্নানকে এখানে অ্যাকিউজ করে তাকে দিয়ে টর্চার করে স্বীকারোক্তি আদায় করা হলো তার মুখ থেকে, এবং সেই মোতাবেক অনেককে আসামি করা হলো, চার্জশিট দেওয়া হলো। মুফতি হান্নান পরবর্তীতে সে হাতে লেখা স্টেটমেন্ট করে বিশাল লেখা দিয়ে সে বর্ণনা করলো যে তাকে কি পরিমাণ টর্চার করে কোন পদ্ধতিতে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে। সেই মুফতি হান্নানের সেই যে নিজের হাতে লেখা সেই স্টেটমেন্টটা আমলে না নিয়ে বা বিচারিক কার্যক্রমে এটার কোনো গ্রহণযোগ্যতার বা ব্যবহার করার দিকে না গিয়ে তড়িঘড়ি করে তাকে অন্য একটা মামলায় ফাঁসি দিয়ে দেওয়া হলো। অর্থাৎ সে যে আগের রেকর্ডেড যেই তার যে সাক্ষ্য, সেটাকেই চূড়ান্ত হিসেবে যাতে থাকে, সে যাতে ভবিষ্যতে আবার তের এই হাতে লেখা স্টেটমেন্টের পক্ষে আরও জোরালো অবস্থান বা আরও কোনো কিছু ডিসক্লোজ করে দিতে না পারে, ওটা ছিল একটা বিচারিক হত্যাকাণ্ড। মুফতি হান্নানকে এই মামলা শেষ হওয়া পর্যন্ত অনেককে ফাঁসির আসামি, অনেককে তো আপনার যে রেখে দেওয়া হয়েছে ফাঁসির সেলে, ওকে কেন তাড়াহুড়া করে তখনই ফাঁসিটা দিতে হলো? সেইখানেও একটা কিন্তু আছে। এইরকম আমি আইনের লোক না, সংবাদ মাধ্যমে পড়াশোনা করে বিভিন্ন জনের থেকে যেটা শুনি তার বিশ্লেষণ করলাম, উনি আইনজীবী, সে তার ভাষায় বলতে পারবে যে মুফতি হান্নানকে কেন তাড়াহুড়া করে তখন ফাঁসি দেওয়া হলো। তার যে হাতের লেখা পরবর্তীতে স্টেটমেন্ট যে তাকে জোর করে কিভাবে কাদের নাম বলানো হয়েছে তা আমলে নেওয়া হলোই না, মেরে ফেলো ওকে। তারপর এই যে আপনি বাবর সাহেবকে, এই যে আব্দুল সালাম পিন্টুকে সহ অনেকে যে 17টা বছর তারা একজন এনার্জেটিক তখন ইয়াং মন্ত্রী ছিলেন, দেশে নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের লাইফটাকে যে নষ্ট করে দেওয়া হলো। তাদের রাজনৈতিক কেরিয়ার, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আর্থিক অবস্থান, সমস্ত কিছু, তাদের ইমেজ কোথায় ঠেলে দেওয়া হয়েছে, একদম মৃত্যুমুখে ঠেলে দিয়েছে। এক একজন এত বছর জেলে থাকতে থাকতে যে শারীরিক অসুস্থতায় পড়েছে, আপনি সেই 17 বছরের এটা ফেরত দিবেন কি করে? তাহলে বিচারিক প্রক্রিয়ার নামে যে অবিচার করা হয়েছে, এইরকম একটা দুইটা না, অসংখ্য মামলা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে বেগম খালেদা জিয়ার মতো মানুষকে যারা মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে রেখে বিনা চিকিৎসায় এবং তার পছন্দের জায়গায় চিকিৎসা দিতে না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, তাহলে অন্যদের বেলায় কি করেছে সেটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই, দার্শনিক বা বিশ্লেষক হওয়ারও দরকার নাই। বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে যে ত্রুটি, দলীয়করণ, দলীয় এজেন্ডা বাস্তবায়ন বিষয় ছিল, যে মানুষের একটা আস্থাহীনতার একটা সংস্কৃতি তৈরি হয়েছিল, সেটি কি ধীরে ধীরে ফিরে পাচ্ছে কিনা, বাস্তবতা কি বলে? শুধু বিচার বিভাগ তো না, দেখেন গোটা বাংলাদেশে শেখ হাসিনা ছিল ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ভৃত্য, আর শেখ হাসিনার অধীনে যে স্টেট অ্যাপারেটাস এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি যারা ফাংশন করত, তার গুরুত্বপূর্ণ পদে যে লাঠিয়াল বাহিনী নিয়োগ দিয়েছিল শেখ হাসিনা, তারা ছিল আবার শেখ হাসিনার ভৃত্য। একদম সোজা বাংলা, শেখ হাসিনা ছিল ইন্ডিয়ান নিয়োগকৃত একটা দাস, ভৃত্য, চাকর, তার কথা মতো সব চলতো এবং বলতো যে যা দিয়েছি সারা জীবনও ভুলতে পারবে না। শেখ হাসিনা আবার তার অধীনে তার যে লাঠিয়াল বাহিনী, সাংবিধানিক এবং বিভিন্ন পদে যে লাঠিয়াল বাহিনী নিয়োগ দিয়েছিল, তারাও এরকম চাকর বাকরের মতো লোকই নিয়োগ দিয়েছিল যারা চাকরের মতো কথা শুনবে। বিচারপতিরা তারা যদি বলে ওই জায়গায় ওই চেয়ারে বসে যে আমি শপথবদ্ধ রাজনীতিক, কোন লেভেলের বিচারপতি ভাই? বিচারপতি সিনহা তাকে বুঝে শুনে গোয়েন্দা রিপোর্ট নিয়ে নিয়োগ দিল, সে যদি কোনো করাপশনে যুক্ত হয়ে থাকে, সে খারাপ কাজ করে থাকে, তাকে আপনি আইনের আওতায় এনে বিচার করবেন আমার দেশে? তাকে কেন ক্যান্সারের রোগী বানিয়ে জোর করে প্লেনে তুলে দিতে হবে? সে যদি সরকারের যে ভাষ্য ছিল যে উনি করাপ্টেড বা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তাকে বিচারের আওতায় আনার দাবি তো আমরাই করি, কেন করবে না? এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে এই যে বেগম খালেদা জিয়ার নামে যে রায় দেয়া হয়েছে, সেই রায়টা দিয়েছে কে? এই বিচারপতিরাই দিয়েছে। কার হুকুমে দিয়েছে? শেখ হাসিনার কথায় দিয়েছে। নাইম জিজ্ঞেস করছিলেন যে এই যে মোটিভেটেড যে নাম আসে, পলিটিক্যালি মোটিভেটেডের দায় কার?
একটু রয়ে শুয়ে কথা বলেন। ওই 16 বছর ধরে ওই যে দম চেপে চেপে রাখতে রাখতে হাসিনার ভয়ে এখনো মনে হয় ওই ভয় ভেতর থেকে কাটেনি, যার জন্য ওই নামটা আসতে চায় না। আপনার কি বিশ্বাস হয় যে তারেক রহমানের মতো এই লেভেলের একজন রাজনীতিকের, সাবেক রাষ্ট্রপতির ছেলে, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, নিজে এত বড় একটা দলের এত গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, তার নাম এইভাবে চার্জশিটে কোনো একজন তদন্ত কর্মকর্তা সেলফ মোটিভেটেড হয়ে নিজের ইচ্ছায় নাম ঢুকিয়েছেন? ওই কলিজা ওনার ছিল? এটা যে কেউ একজন সাধারণ নাগরিক শুধু ভাবুক যে শেখ হাসিনার ইনফ্লুয়েন্স ছিল না, তার ইচ্ছা ছিল না, তদন্তকারী কর্মকর্তা তার নিজের ইচ্ছায় নাম ঢুকিয়ে দিয়েছে। হতে পারে এটা বাংলাদেশে? তাহলে কে দায়টা কার? দায়টা শেখ হাসিনার। দায়টা হচ্ছে ওই ইন্ডিয়ান নিয়োগকৃত ওই চাকরের, ভৃত্যের। সেটা করেছে কারণ বাংলাদেশে বেগম খালেদা জিয়াকে জেলে রেখে, বিনা চিকিৎসায় রেখে মৃত্যুর দিকে ঠেলে দিতে হবে, পলিটিক্যাল ইনভ্যালিড করে দিতে হবে। তারপরে বিএনপি পরিবারের গ্রহণযোগ্য দ্বিতীয় নেতা হচ্ছেন তারেক রহমান, তাকে মামলায় এবং নানানভাবে এমনভাবে পর্যদস্ত করতে হবে যে পলিটিক্যালি সে যেন বাংলাদেশে কোনোভাবেই কোনো জায়গা করতে না পারে। দেশে আসলে ফাঁসি দিবে, আর বিদেশে যাতে আজীবন থাকতে হয়, দায়িত্ব নিতে না পারে। তাহলে আওয়ামী লীগ যে পলিটিক্স অফ অ্যানিহিলেশন বা নির্মূলের রাজনীতি ঘোষণা দিয়ে শুরু করেছিল, তার দায়টা তো স্বয়ং শেখ হাসিনার। তো সেই দায়টা কার বললে অবশ্যই শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের নাম আসতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশকে এইভাবে একদলীয় শাসনের দিকে তার বাবা একবার ঠেলে দিয়েছিল একদম প্রকাশ্যভাবে দল ঘোষণা করে, আর শেখ হাসিনা করেছিল স্মার্ট বাকশাল। স্মার্ট বাকশাল হলো নামে বাকশাল করব না, কিন্তু কাজে হবে বাকশালের থেকে অদম বাকশাল। সেটাই এখানে সে কায়েম করেছিল। সুতরাং এই যে তারা এইসব করতে গিয়ে যখন সে বিনা ভোটে 14তে নির্বাচনে থাকে, যখন রাতের ভোটে 1800-তে এসে আবার ক্ষমতা দখল করে, যখন আমিডামি ভোট দিয়ে আবার ক্ষমতা দখল করে এবং এই ক্ষমতা দখল করবার জন্য প্রশাসনের লোক, পুলিশ এবং বিচার বিভাগকে যথেচ্ছ ব্যবহার করে এবং ব্যবহার করে ক্ষমতায় থেকে টাকা পাচার, লুটপাট, দম্ভ, দুর্নীতি, সম্পদের পাহাড় গড়া সব যখন করে, তখন ওই যাদের উপর ভর করে এটা করে তারা মনে করে ওরে রাতে ক্ষমতায় এনে দিলাম আমি, আর একাই চুরি করছে, একাই টাকা পাচার করছে, হোয়াই নট মি, আমি তো ওকে ক্ষমতায় বসালাম। তখন তারাও মনে করে হ্যাঁ আমিও দুর্নীতি করি, আমিও টাকা পাচার করি, আমিও সম্পদের পাহাড় করি। বেনজির তখন মনে করে আমি শুধু গোপালগঞ্জকে বেনজিরগঞ্জ করব কেন, গোটা বাংলাদেশকেই বেনজির মনে করে বাড়িয়ে ফেলি। করে কারণ জানে যে এই অনৈতিক সরকার, আমি তাকে রাতের ভোটে ক্ষমতায় বসিয়েছি, আমি কিছু অনৈতিক কাজ করলে আমাকে শাসন করবার অধিকারও রাখে না, ওই নৈতিক বলও নাই। সেই সুযোগে পরিবারের শীর্ষ কর্তা ব্যক্তি যদি অনৈতিক হয়, সে তার সন্তানদের শাসন করতে পারে, নৈতিক পথে রাখতে পারে না। স্বয়ং শেখ হাসিনা ছিল অনৈতিক, তার বাবার গণতান্ত্রিকভাবে অনৈতিক ছিল, আমি অন্তত বলবো, অন্যগুলো না হলেও সে বাকশাল করেছিল, গণতন্ত্র হত্যা করে। সুতরাং আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না, তার বাবার সঙ্গে যায়নি, শেখ হাসিনার সঙ্গে যায় না, এবং তার প্রভাবে পড়ে গোটা বাংলাদেশকে তারা এক নয়তান্ত্রিক পথে নিয়ে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, কালচারালি ধ্বংস করে ফেলেছে। এত বিভাজন, এত রক্ত, এত গুম খুন, এইভাবে একটা রাষ্ট্র আগাতে পারে? মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। মুক্তিযুদ্ধের জঘন্য অপরাধের পরও সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন সুনির্দিষ্ট অভিযোগে কিছু লোককে বাদ দিয়ে। কেন করেছিলেন? কারণ তিনি জানতেন ওই বিভাজন নিয়ে একটা জাতি আগায় না। জিয়াউর রহমান এসে আবার ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল, আরও অনেক কিছু করেছিল, 4 পত্রিকা রেখে সরকারি বাকি সব বন্ধ করেছিল, বহুদলীয় গণতন্ত্র হত্যা করেছিল। জিয়াউর রহমান এসে আবার সব খুলে দিয়েছে। সবাই আবার তার কাজ দিয়ে, যোগ্যতা দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে পারে, যাতে সেই ফিল্ড খুলে দিয়েছিলেন। কারণ বিভাজন নিয়ে অন্যকে এইভাবে মৃত্যুর মুখে ফেলে অ্যানিহিলেশন বা নির্মূল করে কোনো জাতি আগাতে পারে না। শেখ হাসিনা এসে ঠিক তার বাপের যেটুকু সেটুকুও মানে নাই, যে ওই যে ঐক্যর যেটুকু সুর বাপের মধ্যে ছিল সেটুকুও মানে নাই। তার বাবা তার আত্মজীবনীতে লিখছে তাকে অন্যায়ভাবে কিভাবে জেলে রাখা হয়েছে এবং তার সন্তানদের থেকে সঙ্গ থেকে বঞ্চিত করেছে। তার বই যদিও এটা সত্যি তার লেখা হয়ে থাকে, সেই তার বইতে লেখা আছে যে শাসক গোষ্ঠী এত বড় অপরাধ করেছে। ঠিক বাপের ওই কয়টা লাইন যদি ধারণ করতো এই ভদ্রমহিলা,
তাহলে সে এইভাবে 16 বছর যে এত লোককে জেলে রাখলো, এত লোককে নিপীড়নের মুখে রাখলো, 17 বছর ধরে একজন মানুষকে, নিরপরাধ মানুষকে জেলে রাখলো, খালেদা জিয়ার মতো এইরকম নেত্রীকে এইভাবে জেলে রাখলো, এটা পারতো? সে তো একটা সাইকো ছিল, সাইকোপ্যাথ ছিল বলে নিজের বাপের আদর্শটুকু যেটুকু ছিল ওটুকুও ধারণ করে নাই। 21 আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনীতিতে বলা হচ্ছিল যে একটি বড় ধরনের বিভাজন তৈরি করেছে। সেটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে আসলে কারা বেশি সুবিধা নিল? না, সুবিধা কারা নিল ওই বিবেচনার থেকে বড় কথা হলো এই হামলাটা যেরকম বিভাজন তৈরি করেছে, আবার সেই হামলা পরবর্তী যে বিচার প্রক্রিয়া সেটা বিভাজনকে আরও দীর্ঘমেয়াদী এবং আরও প্রকট করেছে। ফলে প্রকৃত খুনি কারা সেটা বের করে তাদের শাস্তির আওতায় আনাটা ছিল রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্বটা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের দলের লোকজন আইভি রহমানের মতো নেত্রী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং কতগুলি প্রাণ ঝরে গেল। তাদের যদি তাদের নেতাকর্মীদের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকতো তাহলে শেখ হাসিনা এই মামলাটা নিয়ে অন্তত এই রাজনীতি, এই অমানবিক রাজনীতিটা করতে পারতেন না। তার উচিত ছিল এখানে এই সব কিছু নিয়েই পলিটিক্স করার দরকার ছিল না। বিএনপির নেতা বা অন্য কে XYZ বা মুফতি হান্নান, তাদের অন্য অনেক অপরাধ থাকতে পারে, সেই অপরাধে চাইলে তাদের সাজা দেন, আপনি শাস্তি দেন। তো যেখানে যে ইনভলভ না তাকে ইনভলভ করে এইটার মধ্যে রাজনীতি করতে গিয়ে প্রকৃত হত্যাকারী যারা তারাও কিন্তু পার পেয়ে গেল। ফলে একটা দলের শীর্ষ নেতৃত্ব তার দলের নেতাকর্মী বা আইভি রহমানের মতো নেত্রীর প্রতিও তার যে কোনো দায়বদ্ধতা নেই, কোনো মানবিক আবেদন নেই এইসব নিয়ে, এইটা প্রমাণিত। এবং এইটা আখেরে ব্যক্তির জন্য ভালো হয় না, তার দলের জন্যও ভালো হয় না, দেশের জন্য ভালো হয় না। এখন যা হবার হয়েছে, যাদের এই বিনা বিচারে এত বছর যাদের জীবন নষ্ট করেছে তাদের অবশ্যই ক্ষতিপূরণ পাবার দাবি তারা রাখে। কারণ তারা বিনা অপরাধে কেন এত বছর রেখে রাষ্ট্র বা কোনো ব্যক্তি কেন এটা করলো? যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দেওয়া না হয় তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও যদি এই এক্সাম্পল অনুসরণ করে যে এরকম তো করাই যায়, এর তো কোনো পরে কোনো বিচারের আওতায় আসা হয় না, যাকে রাখলাম বড় জোর তাকে খালাস দিবে, দেখ না 5 বছর ক্ষমতায় থাকলে 5 বছর আটকে রাখবো, 10 বছর থাকলে 10 বছর, এবং এক সময় প্রয়োজন মনে করলে পট পরিবর্তন হলে খালাস দিয়ে দেখ, কিছু যায় আসে না, আমি এতদিন রাখবো তাকে। তাহলে এই যে একটা অমানবিক চিন্তা, এটা অন্যায্য এবং বেআইনি চিন্তা, এইখানে যাতে রাষ্ট্র পরিচালকরা এখান থেকে বের হয়ে আসে, সেজন্য শুধু শুভবুদ্ধির উদয় যথেষ্ট না, এমনি এমনি একটা দেশে আইন বা বিচার বা শাস্তি থাকে কেন? আমি এটা অনেক জায়গায় এমনিও কথা প্রসঙ্গে বলি যে এমন যে ধর্ম, আমরা মনে করেন যে আমার মৃত্যুর পরে কোনো অপরাধ করলে আল্লাহ শাস্তি দিবে না, শুধু ভালো করলে রিওয়ার্ড দিবে। শুধু এটুকু করে দেন তাহলে দেখেন আমাদের ধর্ম মানার প্রবণতা কতখানি কমে যায়। ধর্ম মানার প্রবণতার মধ্যে ওই যে পরকালের শাস্তিটা কিন্তু আমাদের একটা ওয়ার্নিং দেয়, হায় হায় আমি যদি এই খারাপ কাজ করি আমার তো আল্লাহ নরকে দোজকে যেতে হবে, আমার এই শাস্তি নির্ধারিত আছে। এই ইহলৌকিক বিচার ব্যবস্থার মধ্যে আপনাকে বিচারের শাস্তিটা কেন রাখে? কারণ আপনার মধ্যে একটা ভয় কাজ করতে হবে, আমি যদি অপরাধ করি তাহলে আমাকে শাস্তির আওতায় আসতে হবে। এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে নিরপরাধ লোকদের জীবনকে ধ্বংস করলো, যে সে অপরাধ করলো, তাকে যদি আপনি এইটা করবার জন্য শাস্তির আওতায় না আনেন, শুধুমাত্র যাদের উপর অন্যায় করা হয়েছে তাদের খালাস দিয়েই মনে করলেন যে ন্যায় বিচার পেয়েছে তারা, এটা প্রকৃত বিচার হলো না। তাহলে ওই যারা অপরাধটা করলো তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় যারা আসবে তাদের মধ্যে কেউ না কেউ এই পথ অনুসরণ করবে। সেই জন্য প্রত্যেকটা বিচারের আসলে শাস্তি হওয়া দরকার। আমরা কেউ যেন আইনের ঊর্ধ্বে না থাকি, কেউ যেন শাস্তির ঊর্ধ্বে না থাকি, অপরাধ করলে তার প্রাপ্য শাস্তিটা যাতে হয় এইভাবে করা। আর একটা হচ্ছে বিভাজন দূর করা। আমরা ধরেন আওয়ামী লীগ 71 সালে একটা গ্রুপ অপরাধ করেছে, আস্তে আস্তে তারা মেইন স্ট্রিম পলিটিক্স আসছে। আওয়ামী লীগ এত বছর ধরে অপরাধ করেছে, তাদের যারা দোষী তাদের বিচারের আওতায়ও আনতে হবে। আবার ওই অপরাধ আবার গোটা গোষ্ঠীকেই আবার বিভাজনের মধ্যে ঠেলে দিয়ে আমরা আবার এককভাবে এগিয়ে গিয়ে আবার একটা বিভাজনকে জিয়ে রাখা। সেই জন্য অনেকে এটা হয়তো পছন্দ করেন না এইসব কথা বললে, কিন্তু অপরাধের শাস্তি দরকার, বিচার দরকার। আর গুরুতর অপরাধে না হলে তাদেরকে শুধরাবার পথ দিতে হবে,
তাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে আমরা কি করে আগাতে পারি, এই যে হিংসা বিদ্বেষ বিভাজন ক্ষমতা আসলেই প্রতিপক্ষকে দমন, এইখান থেকে দেশকে কি করে বের করে আনা যায়, একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, আমাদের ছাত্র জনতা যে স্বপ্ন দেখা গেল, সেই স্বপ্নকে ধারণ করে আমরা এই দেশের যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে তাদের ভাবা দরকার যে আমাদের সন্তানরা যাতে বিদেশমুখী না হয়, এই দেশে যেন থাকতে পারে, লেখাপড়া করে যেন ফিরে আসতে ইচ্ছা হয়, নিজের দেশ নিজের মাটি নিজের ঘর সংসারে এইখানে ফেলে কেন কষ্ট করে বিদেশ চলে যায়, এটা ভাবতে হবে, কত মনে কষ্ট নিয়ে চলে যায়। আজকে যদি আমার এখানে যদি আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় থাকে, আমার সন্তানদের তো পড়তে অন্য একটা দেশে এত সহজে যাওয়ার দরকার নেই, আমার এখানে তো জাপান থেকে আমেরিকা থেকে কেউ পড়তে আসে না, তাহলে আমার দেশটাকে আমি ওই পর্যায়ে নিয়ে যাব, সেই স্বপ্ন দেখতে হবে। আমার এখানে যদি কর্মসংস্থান দিতে পারি, তাহলে আমার সন্তান তো এই ভূমধ্যসাগর পার হয়ে হাতের মুঠোয় জীবন নিয়ে মৃত্যুর মুখে যেতে হয় না।